সুধী দর্শক মণ্ডলী, আমি সৌভিক বলছি। আজকে আমি 1972 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে বিবিসি সাংবাদিক সিরাজুর রহমান তার এক জীবন এক ইতিহাস বইয়ে যে আলোচনাটি করেছেন সেটি নিয়ে বলবো। মূল আলোচনা শুরুর পূর্বে আমি সাংবাদিক সিরাজুর রহমানের জীবনী সংক্ষেপে বলছি। সাংবাদিক সিরাজুর রহমান 1934 সালে ব্রিটিশ ভারতের নোয়াখালীতে জন্মগ্রহণ করেন। 1960 সালে তিনি বিবিসিতে যোগদান করেন। দীর্ঘ 34 বছর বিবিসিতে চাকরি করার পর 1994 সালে তিনি বিবিসি বাংলার উপপ্রধান হিসেবে অবসর গ্রহণ করেন। 2002 সালে সাংবাদিক সিরাজুর রহমানকে 21 পদকে ভূষিত করা হয়। 2015 সালে তিনি লন্ডনে মৃত্যুবরণ করেন। সুধী দর্শক মণ্ডলী, আমি এখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের উপর বিবিসি সাংবাদিক সিরাজুর রহমান তার এক জীবন এক ইতিহাস বইয়ে যে আলোচনা করেছেন সেটি বলবো। পাকিস্তান থেকে মুক্তি পেয়ে শেখ মুজিবুর রহমান লন্ডনে আসেন 1972 সালের 8 জানুয়ারি। সেদিন শনিবার ছিল। ভোর 6টা বাজি করলেও তখনও বিছানা ছাড়িনি। অফিস যাবার তাড়া ছিল না। এমন সময় টেলিফোন এলো। ব্রিটিশ পররাষ্ট্র আর কমনওয়েলথ দপ্তরের বার্তা প্রধানের সঙ্গে আগেই আলাপ হয়েছিল। তিনি টেলিফোনে বললেন, তুমি কি জানতে যে শেখ মুজিবুর রহমানকে নিয়ে পিআইয়ের একটি বিমান এইমাত্র হিথ্রো বিমানবন্দরে নেমেছে? আমার জানা ছিল না। জিজ্ঞাসা করেছিলাম বিমানবন্দরের কোন ভিআইপি রুমে গেলে তার দেখা পাওয়া যাবে। ব্রায়ান, পুরো নামটা এখন আর মনে নেই। বললেন, ভারতের হাই কমিশনার আপাভাই পন্থ বিমানবন্দরে গেছেন। তিনি শেখ মুজিবুর রহমানকে ক্ল্যারিজেস হোটেলে নিয়ে যাবেন। আমি তাড়াতাড়ি কাপড় পরে আর টেপ রেকর্ডারটা সঙ্গে নিয়ে ক্ল্যারিজেস হোটেলের দিকে যাত্রা শুরু করলাম। আমি যখন ক্ল্যারিজেস হোটেলের সুইটে ঢুকি, মুজিব ভাই তখন সোফার উপর বসেছিলেন। 2 হাতের তেলো এক করে তার উপর মাথা রেখেছেন, দৃষ্টি উদ্ভ্রান্ত। আমি রীতিমতো উদ্বিগ্ন হয়েছিলাম। সে উদ্বেগ কিছুটা কাটল যখন তিনি আমাকে চিনতে পারলেন। বললেন, কে? সিরাজ, আয়। কিছুক্ষণ পরে এলেন সিলেটের ব্যবসায়ী মিনহাজউদ্দিন। যে কয়জন ছাত্র বুশ হাউসকে কেন্দ্র করে আন্দোলন করছিলেন, তিনি ওইসব ছাত্রের সঙ্গে সঙ্গে থাকতেন। শুনেছি তখনকার ক্ষুদ্র যুক্তরাজ্য আওয়ামী লীগের তিনি প্রেসিডেন্ট ছিলেন। ভারতীয় হাই কমিশনার আপাভাই পন্থ অত্যন্ত ব্যস্ত সমস্ত হয়ে টেলিফোন করেছিলেন। তার সঙ্গে ছিলেন শশাঙ্ক বন্দ্যোপাধ্যায়, যিনি ভারতীয় হাই কমিশনের অ্যাটাশে। আসলে তিনি ছিলেন লন্ডনে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের কর্মকর্তা। আমাদের আন্দোলনের সঙ্গে যোগাযোগ রাখতেন তিনি। তার ছদ্মনাম ছিল ডক্টর হোসেন। ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের কমেট প্লেনে মুজিব ভাই যখন দেশে ফিরে যান, শশাঙ্ক বন্দ্যোপাধ্যায় তখন সঙ্গে গিয়েছিলেন তার এডিসি হয়ে। সুইটে ঢোকার মুখে আরও 2 জনকে দেখেছি যাদের আমি চিনতাম না। পরে জানলাম
তাদের একজন ছিলেন ডক্টর কামাল হোসেন, অন্যজন পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তা কর্নেল রিয়াজ। কফি আর স্যান্ডউইচ এলো। মুজিব ভাই এক টুকরো স্যান্ডউইচ আর কফির পেয়ালা নিলেন। আপাভয় পন্থ এগিয়ে এসে বললেন, ইয়োর এক্সেলেন্সি, দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ইজ ইন দ্য টেলিফোন, শি ইজ ইন লখনৌ। মুজিব ভাই পা হাত বাড়িয়ে ফোনের রিসিভার নিতে গেলেন, কিন্তু বাংলাদেশের প্রেসিডেন্ট এতগুলো লোকের সামনে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে কথা বলবেন, সেটা আমার ভালো লাগলো না। আমি বলতে গেলে রিসিভারটা তার হাত থেকে ছিনিয়ে নিয়ে পাশের টেবিলের উপর রাখলাম। তারপর তার হাত ধরে তাকে উঠিয়ে সুইটের বেডরুমে নিয়ে চেয়ার টেনে বসিয়ে দিলাম। সেখানকার রিসিভার তার হাতে নিয়ে দরজা বন্ধ করে বেরিয়ে এলাম। উপস্থিতদের কেউ কেউ বেডরুমে ঢোকার চেষ্টা করেছিলেন বলে দরজার বাইরে পাহারাদার হয়ে দাঁড়িয়ে গেলাম। ইতিমধ্যে একে দুইয়ে আরও লোকজন আসছিলেন। অধ্যাপিকা সুরাইয়া খানম, জাকারিয়া খান চৌধুরী সহ কয়েকজন এসেছিলেন প্রথমে। মিনিট 20 পরে মুজিব ভাই বেরিয়ে এলেন বেডরুম থেকে। এসেই আমাকে জিজ্ঞাসা করলেন, আমাকে এক্সেলেন্সি কইল কেন? আমি বললাম, আপনি দেশের প্রেসিডেন্ট, আপনাকে এক্সেলেন্সি কইব না তো কী কইব? মুজিব ভাইয়ের সঙ্গে আমি এরকমভাবে কথা বলতাম, আমাদের সম্পর্ক সেরকম ছিল। তিনি বললেন, আমি আবার কিসের প্রেসিডেন্ট হইলাম? আমরা না অটোনমি অর্জন করলাম? পরিষ্কার বুঝতে পারছিলাম পূর্ববর্তী 10 মাসের অনেক কিছুই তিনি জানেন না। হয়তো ভুট্টোর লোকজন তাকে বুঝিয়েছে যে তার অটোনমির দাবি মেনে নেওয়া হবে। তিনি যেন দেশে ফিরে গিয়ে তার বিচ্ছিন্নতাবাদী সমর্থকদের সামলান। আমি বললাম, মুজিব ভাই, আপনি তো দেশে ছিলেন না। আপনার নামে আমরা গোটা জাতিকে ঐক্যবদ্ধ করে ফেলেছি, আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি। হঠাৎ আমাকে জড়িয়ে ধরলেন তিনি, হুহু করে কান্নায় ভেঙে পড়লেন। প্রথমে তিনি, পরে আমি, আমরা দুজনেই কাঁদছিলাম। তার চাইতে অনেক বেশি খাটো আমি। আমার নাক মুখ তার বুকের উপরে, নিঃশ্বাস নিতেও অসুবিধা হচ্ছিল। সুরাইয়া খানম এগিয়ে এসে তাকে সালাম করলেন। মুজিব ভাই তাকে কিছু জিজ্ঞাসা করলেন। জাকারিয়া চৌধুরীকে জিজ্ঞাসা করলেন তিনি কেমন আছেন, কিন্তু আমাকে আলিঙ্গন মুক্ত করার কথা তখনও তার মনে হয়নি। আমার হাতে টেপ রেকর্ডার, সেটা যে অন করব সে সুযোগও নেই। আমি ডান হাতে তার বাঁ হাত একটু হালকা করলাম, তারপর তার হাত ধরে টেনে তাকে এনে আবার সোফার উপর বসিয়ে দিলাম। মুজিব ভাইয়ের সঙ্গে ক্ল্যারিজেস হোটেলে অনেক কথা হয়েছিল আমার নতুন স্বাধীন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে। আমি তাকে বলেছিলাম যে যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল, দেশের সম্পদ সীমিত, অবকাঠামো বিধ্বস্ত এবং জনসংখ্যা বিশ্বের মধ্যে সবচাইতে ঘন। একটু চুপ করে থেকে মুজিব ভাই দীর্ঘশ্বাস ফেললেন, বললেন, তুই খুবই হতাশার কথা শোনালি। সমস্যাগুলো সমাধানের কোনো উপায় কি নেই? আমি বললাম, কেন থাকবে না, সব সমস্যার সমাধান থাকে। বললাম, আপনি দেশে গিয়ে প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী হবেন না, গান্ধী হয়ে বসে থাকুন। তবে যাতে একটা ছড়ি রাখবেন, মাঝে মাঝে সে ছড়ি ঘোরাবেন। মুজিব ভাই একটা হাসার চেষ্টা করলেন। আমি বললাম, দেশের মানুষ তাহলে মনে করবে মুজিব যখন সরকারের মাথার উপর বসে আছেন তখন মন্ত্রীরা নিশ্চয়ই ঠিকমতো কাজ করছে, তারা ধৈর্য ধরবে। এতে সরকারের মনোযোগ দিয়ে কাজ করার সুযোগ থাকবে। সরকারের কাজের কিছু সুফল চোখে পড়লে জনসাধারণ সরকারকে আরও সময় দিবে। মনে হচ্ছিল মুজিব ভাই মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনছেন। জাতির পিতা মুক্ত হয়েছেন, দেশের পথে তিনি লন্ডনে এসেছেন, এই সুখবর দেশের মানুষকে দিতে হবে। তার কাছ থেকে ছুটি নিয়ে আমি গেলাম বুশ হাউসে।
বাংলাদেশের সন্ধ্যাবেলার বিবিসি বাংলা অনুষ্ঠানে এত দশমগ্রান্ত খবরাদি পরিবেশন করে বিকেলে আমি যখন আবার ক্ল্যারিঞ্জেস হোটেলে ফিরে আসি, তখন অনেক লোক সেখানে, বলতে গেলে প্রচুর লোক এসেছে তাকে দেখার জন্য। মুজিব ভাইকে অনেক আত্মস্থ মনে হলো। গোটা পরিস্থিতি তার ধাতস্থ হয়েছে। এই হইচয়ের মধ্যে শুনলাম ভারত সরকার বাংলাদেশের প্রেসিডেন্টের দেশে ফেরার জন্য একটা জেট বিমান পাঠানোর প্রস্তাব নিয়েছিল, কিন্তু শেখ মুজিব সে প্রস্তাব নাকচ করে দিয়েছেন। উপস্থিত বাংলাদেশিদের সকলেই খুব খুশি এতে। দু একজন আমাকে খুলেই বললেন, ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে আমাদের সাহায্য করেছে, তাই বলে বাংলাদেশের প্রেসিডেন্টের ভারতের হাতের মুঠোয় থাকা ভালো দেখায় না। আগেই বলেছি, ব্রিটেন তখনও বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি। তা সত্ত্বেও প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ বাংলাদেশের প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। তার দেশে ফিরে যাওয়ার জন্য রাজকীয় বিমান বাহিনীর একখানি কমেট বিমান দেওয়ার প্রস্তাব দিয়েছেন। পরের দিন বিশাল সংবাদ সম্মেলনের শুরুতেই শেখ মুজিব বাংলাদেশকে স্বাধীন, সার্বভৌম ও প্রজাতন্ত্র বলে ঘোষণা করেন। তার ইংরেজি ভাষণটির গোড়ার অংশ ছিল এরকম: দ্য ইন্ডিপেন্ডেন্ট সভারেন Bengali People's Republic of Bangladesh has come into existence as a result of the struggle of the people and is now an inchallengeable reality. জনগণের সংগ্রামের ফলে স্বাধীন, সার্বভৌম বাংলাদেশ প্রজাতন্ত্রের জন্ম হয়েছে। এ দেশের বাস্তবতা এখন অনস্বীকার্য। সংবাদ সম্মেলনে তিনি মুক্তিযুদ্ধে সমর্থন দানের জন্য সোভিয়েত ইউনিয়ন, ভারত, পোল্যান্ড, যুক্তরাজ্য ও ফ্রান্সকে ধন্যবাদ জানান। সবশেষে যুক্তরাষ্ট্রের জনসাধারণকেও, সরকারকে নয়, তিনি ধন্যবাদ দেন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার জন্য সকল রাষ্ট্রকে অনুরোধ করেন। ধন্যবাদের তালিকা থেকে মার্কিন সরকারকে বাদ দেওয়ার কারণ এই ছিল যে ওয়াশিংটন বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। উল্টো তারা প্রেসিডেন্ট ইয়াহিয়া খানকেই সমর্থন দিয়েছিল। এমনকি ভারতকে নিরুৎসাহিত করার জন্য তারা সপ্তম নভরকে বঙ্গোপসাগরে মোতায়েন করেছিল। এই সংবাদ সম্মেলনকে তখনও পর্যন্ত লন্ডনের অন্যতম বৃহত্তম সংবাদ সম্মেলন মনে করা হতো। যে লোকটি আদৌ বেঁচে আছেন কিনা সে সম্বন্ধে সন্দেহ ছিল। সেই লোকটি যখন বিজয়ীর বেশে সশরীরে হাজির, তখন সাংবাদিকরা তাকে দেখতে আগ্রহী হয়ে উঠলেন। এছাড়া এইসব সাংবাদিক সহানুভূতির সঙ্গে মুক্তিযুদ্ধের দৈনন্দিন খবর পরিবেশন করেছেন। সে দেশটি এখন স্বাধীন হয়েছে। এই নতুন জাতির পিতা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। মাত্র 9 মাসের চেষ্টায় যে জাতিটি স্বাধীন হয়েছে তার প্রতি শ্রদ্ধা জানানোও নিশ্চয় সাংবাদিকদের উদ্দেশ্য ছিল। ভারতীয় হাই কমিশনের শশাঙ্ক বন্দ্যোপাধ্যায় কমেট প্লেনে গিয়েছিলেন শেখ মুজিবের এডিসি হয়ে। কদিন পরে ফিরে এসে তিনি ফোন করলেন। তিনি বললেন, দিল্লি পৌঁছার আগেই প্রেসিডেন্ট মুজিব মন্ত্রীদের তালিকা কয়েকবার রদবদল করেন। ঢাকার তেজগাঁও এয়ারপোর্টে 1 মিলিয়ন মানুষ প্রিয় নেতাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন। শশাঙ্ক বন্দ্যোপাধ্যায় আরও বললেন, মুজিবের এককালের সহপাঠী এপিপির সাবেক ম্যানেজিং এডিটর আবুল হাশেম সে জনতার সামনেই পা ছুঁয়ে নেতাকে সালাম করেন এবং নেতা ওখানেই মিস্টার হাশেমকে তার প্রেস সচিব নিযুক্ত করেন। তার কথাগুলো শুনে আমি খুব দমে গিয়েছিলাম। পশ্চিমী মিডিয়ায় প্রেসিডেন্ট ইয়াহিয়ার পক্ষে আবুল হাশেমের প্রতিবেদনগুলোর কথা আমার মনে পড়ে গিয়েছিল। মুজিব তো আরও কিছু কর্মকর্তা নিয়োগ করেছেন তার সহায়ক হিসেবে। মুক্তিযুদ্ধে এইসব ব্যক্তির ভূমিকার তিনি কি কোনো খোঁজখবর নিয়েছেন কিনা? বিশেষ করে
প্রমাণ হয়ে গেল আমি যে তাকে গান্ধী হবার পরামর্শ দিয়েছিলাম জাতির পিতা সেটা গ্রহণ করেননি। শুধু দর্শকবৃন্দ, আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত হলো। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।